নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্টস গল্পের আসরে স্বাগত। আমাদের আজকের গল্পের নাম বোম যাত্রীর ডায়েরি। এটি হলো সত্যজিৎ রায় লিখিত প্রফেসর শঙ্কু সিরিজের প্রথম গল্প। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব হয় 1961 খ্রিস্টাব্দে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায়। গল্পটি আমরা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে সংগ্রহ করেছি। পরিচালনায় ডক্টর অরিন্দম ব্যানার্জি ও রিক চট্টোপাধ্যায়। শ্রেষ্ঠ চরিত্রে প্রফেসর শঙ্কু। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন বোম যাত্রীর ডায়েরি। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, ওরে দেখো, একেবারে গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছে। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্যই হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 হলো নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত। ভারতবর্ষে কোনো এক অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোটো এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের ব্যাপারটা মনে আছে? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেও ভালো লাগে। তাই একটু বিরক্ত হয়ে বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক মনে পড়েছে। এটা তো সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর। কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দিন। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কী সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মহাকাশ যদি কিছু বাকচাল জোটে ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম কত জন্তু জানোয়ার বলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? ও মা, সেগুলো বালি। লেট হয়ে গেল। টরিন কিচ্ছু নেই। তাহলে? ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? ঠিক ভর্তি গানে আটকটা পড়ায় এরা কত হয়েছে জানো? তোমাদের 4খানা হেরো ওর মধ্যে ঢুকে যায়। আর এটা ছিল ঠিক তার ভর্তি গানে। বলেন কি? ওরা পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছে লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। আর তারপর তুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলুম। উল্কার গর্তের মধ্যে খাতা? তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প লেখো, আমিও লিখি। তার থেকে ঢের মজাদার। আমি হাতছাড়া করতুম না বুঝলে। নেহার বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাসও হচ্ছিল না। তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই বেশ খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেল। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বের করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগে। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এই কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষেরও তো ভুল হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখা সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছে। বাড়িতে এসেই আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করল। এবার দেখি
কালির রং নীল। তারপরে এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবারে তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসে, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছিল, ওই খাতার কাগজে তার কামড়ে কিছুই হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ সেটা মানুষের সাথী নয়, টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে আর ছাড়লে জেগেছে। কি খেয়াল হলো, একটা দেশলাই ছেড়ে কাগজটা পূর্ণ খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখেছে। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করল। যা বললাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। পয়লা জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি, শোবার ঘরে ঢুকতে একটা বিদঘুটে চেহারা লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, আর ওই লোকটি আসলে আর কেউ না, আমারই ছায়া। এক বছরে আমার চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধ হয় প্রহ্লাদ বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকেও, আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এ নশির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনও থামে। আমার হিসেব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগেও হাঁচি থামবে না। 2রা জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহও পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তার আমি জানব কী করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁদ খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছে। একেই বলে দিনে দুপুরে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছে তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এইসব লোককে জব্দ করার জন্য নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5ই জানুয়ারি। প্রহ্লাদ তা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধে হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি, কারণ ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশুটার ওপর পড়ে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখেছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলেই যে কি সাংঘাতিক ব্যাপার হবে তা ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ডকারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটাকে দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি আর কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো। ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7.5 আর আমি 1 মণ 11, বিদুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে 1.5 মণ। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নিয়ে যাওয়া চলতে পারে। 6ই জানুয়ারি। আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিঙ্গে ঢুকেছিল। আজ সকালে সেগুলোকে ঝেড়ে ঝুড়ে বার করেছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মোগলপুর করে একটা চললেন, তা আমার টাকাটার কি হলো?
এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টার ভাড়াম। রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললেন, বলছিলাম যে আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিনকে একটু ছাড়ুন না। হ্যাঁ, ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে অর্ধেক সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান্না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের দৃম্ভনাস্ত্র থেকে আইডিয়াটা এসেছিল। কিন্তু এটাই যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 1/4 বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে মেয়া করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ মিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম, ও বড়িটাই খেল। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি। দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মধ্যে কেমন একটা গাঁ গাঁ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ার যা ঢুং ঢাং শব্দ হয়। ও তো আমারই হাতে তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তাশক্তি বলে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকে মাঝে মধ্যে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি পরিমাণে মনে পড়ছে। আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটি কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় অ্যাকোয়াস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরের একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ আনল। চমকে গিয়ে পিছন ফিরে দেখি যে বিদুশেখর লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষ যেরকমভাবে মাথা নাড়ে, ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি, অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই। কলকবজা, তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যে ট্যান্ট্রামটা হাতে নিয়েছি, অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি সত্যি বারণ করছে না? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, এতে আবার সেই শব্দ। কিন্তু এবার মাথা নড়ছে ওপর থেকে নিচে, ঠিক যেরকম মানুষ হ্যাঁ বললে হয়। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়ে ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধারানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিনও ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যেবুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময়ই আমার হিসেবের থেকে বেশি কাজ করে। তাতে একসময় মনে হয়েছে যে হয়তো বা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার খোদ্দারি করছে। কিন্তু সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। ও আর একটা কথা আমার প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যে একটা টান আছে, সেই টানটি লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে।
মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি, তাহলেই এই টানটা আপনা থেকে আমাকে অন্য কোনো গ্রহে টয়ে নিয়ে গিয়ে ফেলবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। আর সেই দিনটার কথা আজও আমার বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটি আরাম কেদারে শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পর 2-3 ঘন্টা এইভাবেই শুয়ে থাকি, কারণ এই 2 মাস উল্কাপাত হয় সব থেকে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা তো দেখাই যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটি উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো আমার দিকেই আসছে। এক দৃষ্টে চেয়ে রইল। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার আশেপাশে একটি প্রকাণ্ড জোনাকির মতো চলতে লাগল। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি পরের দিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করি। আরেকটি হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকে গাছটাতে গোলঞ্চের বদলে এক নতুন ধরনের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথায় দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব থেকে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঢং ঢং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে এক নতুন রকম শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিদুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটাকে চেটে চেটে দেখছে। একুশে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-এর 3 ছটা। 5 বছরের মতো রসদ সঙ্গে আছে। নিউটনের এক একটা ফিশ পেলে 7 দিনের খাবার হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, মানে বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার এক একটা হোমিওপ্যাথিক বড়ি খেলে পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা সব মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বসে থাকার অভ্যেস নেই, তাই বোধহয় প্রথমে একটু ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপরে বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছি। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধ হয় ওগুলো অসংখ্য বিড়ালের চোখের মতো মনে হয়। বিদুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থাকেও, সেটার গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ থেকে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিদুশেখরকেও বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণে চিড়ি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1বার দেখেছি ও মুখ দিয়ে গঁ গঁ আওয়াজ করছে আর পা দুটোকে ঢং ঢং করে মাটিতে দিচ্ছে। ওর লোহার হাতের একটি বাড়ি খেলে যে কী দরকার হবে সেটা প্রহ্লাদ বোঝে না। আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য ওকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করল। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঢং ঢং তালির মতো করে বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে ঘাটটাকে চিৎ করে বলল, গাঁ গাঁ। ও যে আসলে বলতে চাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে।
আমার হিসেব অনুযায়ী আর কয়েক মাস পরে আমরা ওখানে পৌঁছাব। এই কমাস নির্বিঘ্নেই কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম, আর সেটা এই রকম দাঁড়ালো, ঘঙ ঘাঙং কুক ঘঙা আগা কেকে কুকুং খঙা, ঘঙ ঘাঙং কুক ঘঙা আগা কেকে কুকুং খঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম যে ও কি বলছে। কিছুদিন আগেই দ্বিজুরায়ের একটি গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বিদুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে আমি অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স, সবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে তারা যে কী রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমি ওর সরল বিশ্বাসে তখন ডায়েরি লিখতে লিখতে একটা কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন থেকে একটু এত চুপচাপ দেখছিলাম, তা কেন বুঝতে পারছিলাম না। এখনও প্রশ্ন করলেও ঠিক উত্তর দিতে পারে না, কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কী যে হলো, এক লাফে যন্ত্রপাতির বুকটার দিকে উঠে এসে যে হ্যান্ডেলটা ধরে টানলে রকেটটা উল্টো দিকে যায়, সেটাকে ধরে দিল এক প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের নিচে গড়াগড়ি। কোনো মতে উঠে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মৌসুরি আবার মঙ্গলের দিকে যাচ্ছে। বিদুশেখরের এরকম পাগলামের কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব। ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের ওপর চাপ পড়ছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি তা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা ঘন্টা 2 হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেল। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা। সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কীরকম উল্টো মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে কি ভুল হলো? কোনো সারা শব্দও পাচ্ছি না। কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। আশ্চর্য নিস্তব্ধ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম।
আঁচলা করে জল তুলে দেখি এই যে অমৃত। মনে পড়ল একবার গাঢ় পাহাড়ের একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য রকম ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সেই জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিধুশেখর দুটো হাত মাথার ওপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং। বিধুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধে হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ, কিসের ভয়? বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং বিভং বিভং। বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা তিনটে প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ে অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেবেই সেটা টের পেলাম। এটা গাছপালা জল মাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য গ্রহের লোক সেখানে গেলেই টের পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণীটাকে দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লালের ছোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর করতে কদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখন অবাক লাগে। মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার ওপর থেকে উঠে জায়গাটাকে দিনের আলো একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি, এমন সময় একটা আঁশটে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঝি তিনতিরি তিনতিরি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝবার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে, তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে 1 লাফে 20-25 হাত দূরে রকেটের দিকে চলেছে। আর তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু 3-এর সঙ্গে কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা, বিরাট মাথায় মুখ জোড়ো দন্তহীন হাত। ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালের রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে। তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে এই অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটার থেকে 20 কি 25 গজ দূরে, তখন এই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবার আরেক কাণ্ড। বিধুশেখর 1 লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়াল। ব্যাপারটা দেখে আমিও থমকে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আঁশটে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক ওইটার মতো আরও অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। আর তাদের মুখ থেকে সেই বিকট ঝিঝির শব্দ, তিনতিরি 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 তিনতিরি। বিধুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গলীয় সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিধুশেখরকে চাপটে ধরলাম। কিন্তু ওর গো সাংঘাতিক, আমায় শুদ্ধ টেনে হিঁচড়ে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছে বোতামটা টিপে দিলাম। বিধুশেখর অচল হয়ে পড়ল। এখন দেখি মঙ্গলীয় সৈন্য 100 গছের মধ্যে। তাদের আঁশটে গন্ধে আমার মাথা ঘুরছে, ভৌতিক তিরিং চিৎকারে কান ভোঁ ভোঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠাই কি করে? প্রহ্লাদকে ডেকে কোনো উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিধুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম।
বুঝতে পারছি মঙ্গলীয় শরীরের ঢেউ তুলতে তুলতে ক্রমশ এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিদুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে নিয়ে গিয়ে রকেটের দরজার সামনে ফেললাম। এবার পায়ের দিকটা। শরীরে এখন 50 গজের মধ্যে। আমার পা অবশ হয়ে আসছে। অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিদুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজার কাছে এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভেতর তুলে দিয়েছে। বাকি অংশটা তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা স্যাঁতস্যাঁতে ঝাপটা আমি অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো, দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে? চালালো কি? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না, আর বিদুশেখর তো এখনো দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু যদি তাই হয়, তবে কোথায় চলেছে উড়ে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের বাড়ি শেষ হবে? শেষ কি হবে, নাকি অনির্দিষ্ট কাল আমরা আকাশপথে অজানার উদ্দেশ্যে ঘুরে বেড়াব? কিন্তু রসদ, সে তো অপরন্ত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের তো চলবারই কথা না, কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেওয়ার মতো শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি, কিছু দেখবার নেই। তাই জানলাটা বন্ধ রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গলীয়র গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে, প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন। কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আঁশটে গন্ধ পায়। তারপর সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন লেজ খাড়া করে, চোখ বড় বড় করে, গুটি গুটি পায়ে সেটির দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটির কাছে গিয়ে তার হাঁটুতে এক কামড় দেয়। তাতে সেটি ঝিঁঝির মতো একটা বিকট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আরও একটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্যই আমার নিজের চোখেই দেখা। বিদুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে এ কদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে কাঁধের বোতামটা টিপে দিতেই স্পষ্ট উচ্চারণ এলো, থ্যাংক ইউ। তারপর থেকেই ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবেই প্রায় মানুষের মতো কথা বলছে। কিন্তু কেন জানি না, ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিদুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিম ধরা ভাবটা নিয়েই বসেছিলাম। এমন সময় বিদুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে দিয়ে বলল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিদুশেখর, এত ফুর্তি কিসের? বিদুশেখর বলল, গবাক্ষ উদ্ঘাটন করহ। এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম,
দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যত দূর চোখ যায় কেবল বুদবুদ উঠছে আর ফাটছে, উঠছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগণিত সোনার বল আপনা থেকে বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে দিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য, কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পায়নি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা সব ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ছে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে উঠছে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিদুশেখর ছাড়া আমাদের সকলেরই ঘাম ছুটিয়ে দিয়েছে। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই, তাদের গায়ের সব গহ্বরের ভিতর থেকে অগ্নুদ্গার হচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাজিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ঈশ্বরনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থর থর করে কাঁদছে। কতবার মনে হয়েছে এই বুঝে গেলাম, এই বুঝে গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয় মরছি, কিন্তু বিদুশেখরের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে আর মধ্যে মধ্যে টাফা বলছে। টাফা, এই একটা নতুন কথা কদিনই ওর মুখ থেকে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি, এমন সময় বিদুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। টাফা! আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্কিত একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকে এগিয়ে চলেছে। বিদুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটারই নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কীরকম দেখতে সেটাও এই জোনাকিগুলোর জন্য বোঝার উপায় নেই। আজ বিদুশেখর যে কথাগুলো বলছে সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা বোধহয় আবার গোলমাল করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বসবাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধে হচ্ছে। তাই কয়েক বছর থেকেই ওরা অন্যান্য সব গ্রহ থেকে কম বুদ্ধি লোক বেছে নিয়ে এই টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে পেয়ে সুবিধেই হবে বলো। তাই শুনে বিদুশেখর ঢং ঢং করে হাত তুলে দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি শুরু করলো যে আমি বাধ্য হয়ে ওর কাঁধের কাছের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় সম্বর্ধনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার বেশ কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথার চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিদুশেখর যা বলেছিল তা যে একদমই ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে, এবং সে অবস্থায় পৌঁছাতে এদের ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘর বাড়ি বলে কিছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় এবং সেখানেই বসবাস করে।
অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমন। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে, নতুন গ্রহে এসে নতুন পরিবেশে বাস করছে, সে বোধটাই যেন এদের নেই। বিদুশিকরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকে উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে বোধহয় মুখ দেখানোর সাহস পাচ্ছে না। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনার কোনো সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে পাঠানোর কোনো উপায়ও নেই, এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখানকার মূর্খরা তো এর মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছে তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুব যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটি বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে? যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব। আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতেও কিছু হলো না। হবে কি করে? এরা যে এখনো হাঁচতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায়, এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটাকে কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব ছিল, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটাও আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মুলারটার ছোট্ট একটা অংশ তাকের উপর আছে, এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় 100খানে বুভুক্ষু ডেউ পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে, এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেলল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল, সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কী করে, সেটা আমি এখনো ভেবে টাওয়ার করতে পারি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? শুনছিলেন বোমযাত্রীর ডায়েরি। প্রফেসর শঙ্কু, অবিনাশবাবু, বিধুশেখর, প্রহ্লাদ এবং তারক চাটুর্যের চরিত্রে ঋক চট্টোপাধ্যায়, ভিনগ্রহীর চরিত্রে আমি সৃজিতা এবং সূত্রধর ডক্টর অরিন্দম ব্যানার্জি। পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি। পোস্ট প্রোডাকশন ফিল্ম ম্যাজিক প্রেজেন্টেশন, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি এবং ঋক চট্টোপাধ্যায়। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।